ডক্টর সাইফুল আলম বিগত উপাচার্যের প্যানেল নির্বাচনে বেগুনি দলের প্যানেলভুক্ত প্রার্থীদের একজন ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের মধ্যে ভালো মানুষ এবং ভালো শিক্ষক হিসেবে ডক্টর আলমের সুনাম রয়েছে। তিনি যদি প্রাক্তন উপাচার্য আবু সালের সঙ্গে একই প্যানেলে না দাঁড়িয়ে ডোরাকাটা দলের প্রার্থী হতেন, সবচেয়ে বেশি ভোট পেতেন একথা আবু জুনায়েদও স্বীকার করেন। আবু জুনায়েদ মনে মনে ডক্টর সাইফুল আলমকে খুব শ্রদ্ধা করেন। তাকে ডোরাকাটা দল থেকে প্রার্থী হওয়ার প্রস্তাব করা হয়েছিল। তিনি সরাসরি তা প্রত্যাখ্যান করে বলেছিলেন, আমি জানি নির্বাচনে বেগুনি দল হারবে, তবু আমি ওই দলে থেকেই নির্বাচন করব। আপনারা হয়তো বলবেন এটা আমার জন্য একটা বোকামি হবে। সবাইকে চালাক হতে হবে এমন কোনো কথা আছে কি? পৃথিবীতে কিছু মানুষ আছে ক্রমাগত হেরে যাওয়াই হচ্ছে তাদের কাজ। ক্রমাগত হারার ক্ষমতা অর্জন করাকেই আমি সবচেয়ে বড় অর্জন বলে মনে করি। ডক্টর সাইফুল আলম একদিন সকালবেলা আবু জুনায়েদের গোয়ালঘরে এসে উদয় হলেন। সেটা ছিল কোনো একটা পর্ব উপলক্ষে ছুটির দিন। আবু জুনায়েদ বাগানে মালিদের সঙ্গে নিজ হাতে কাজ করছিলেন। এই অভ্যেসটি তিনি একেবারে হালে রপ্ত করেছেন। দলের লোকেরা যখন থেকে পরিবেশ প্রেমিক হিসেবে তার একটি নতুন পরিচয় প্রকাশ পেতে আরম্ভ করেছেন, তারপর থেকে আবু জুনায়েদ ফুল ফল গাছপালা এসবের প্রতি বর্ধিত অনুরাগ প্রকাশ করতে আরম্ভ করেছেন। এক দল ছাত্রকে তিনি বিশ্ববিদ্যালয় এলাকায় গাছের চারা লাগাবার জন্য বিশেষ তহবিল থেকে 10,000 টাকা দিয়েছেন। অবশ্য বেগুনি দলের লোকেরা আবু জুনায়েদের এই একান্ত ভালো কাজটিকেও খারাপভাবে সকলের সামনে তুলে ধরেছেন। তারা বলেছেন, সরকারি দলটির মাস্তানদের হাতে রাখার জন্য বৃক্ষরোপণের নামে টাকাটা তাদের পাইয়ে দিয়েছেন। ডক্টর সাইফুল আলমকে আবু জুনায়েদের খোঁজ করতে হলো না। ডক্টর আলমকে গেট পেরিয়ে ভেতরে ঢুকতে দেখা মাত্রই আবু জুনায়েদ এগিয়ে গিয়ে নিয়ে এলেন। তিনি বললেন, ভাই, হাত মেলাতে পারবো না, কারণ হাতে অনেক কাদা। ডক্টর আলম বললেন, আপনার এই কাদা মাখা হাতের সঙ্গে হাত মেলাবার জন্যই সকালবেলা ছুটে এলাম। দিন, কাদা মাখা হাতটা দিন, একটু মিলিয়ে নিন। অগত্যা আবু জুনায়েদ তার হাতখানি প্রসারিত করে দিলেন। হাত মেলানোর পালা সাঙ্গ হওয়ার পর আবু জুনায়েদ ডক্টর সাইফুল আলমকে উপাচার্য ভবনে নিয়ে যেতে চাইলেন। ডক্টর আলম বললেন, জুনায়েদ সাহেব, এমন সুন্দর দিনে ঘরে কে বা যায়? চার দেয়ালের মধ্যে ঢুকতে মন চাইছে না। আবু জুনায়েদ বললেন, তাহলে বারান্দায় চেয়ার পেতে দিতে বলি। ডক্টর সাইফুল আলম জবাবে বললেন, সেটিও হচ্ছে না। তার চেয়ে আপনি আপনার গরু এবং পাখিগুলো দেখান। এত শুনেছি। দুজনে পথ দিয়েছেন। মাঝামাঝি জায়গায় গিয়ে ডক্টর আলম আবু জুনায়েদের হাত ধরে থামিয়ে দিয়ে বললেন, কিন্তু ভাই, একটি কথা আপনাকে আগেই সোজাসুজি বলে ফেলতে চাই, পরে আমার বলতে খারাপ লাগবে। শুনে আপনারও মনে হতে পারে মানুষটা তোষামত করতে এসেছে। আবু জুনায়েদ বললেন, ডক্টর আলম, আপনি বসুন। সেসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আপনার মতো স্ট্রেট ফরওয়ার্ড মানুষ আমি খুবই কম দেখেছি। আবু জুনায়েদ ডক্টর সাইফুল আলমকে প্রথমে গরুটা দেখাতে নিয়ে গেলেন। গরু শুয়েছিল। আবু জুনায়েদরা প্রবেশ করার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে আদর করার জন্য ঘাড়টা বাড়িয়ে দিল। আবু জুনায়েদ আদর করলেন। তারপর মুখের কাছে ডান হাতটা বাড়িয়ে দিলেন। গরুটা লম্বা লালচে জিভ বের করে হাত চাটতে লাগলো। ডক্টর সাইফুল আলম পকেট থেকে চশমা বের করে চোখে লাগিয়ে ভালো করে গরুটা দেখলেন। সন্দর্শন শেষ করে দুজনে উত্তরের শেডে গিয়ে বসেছেন। খাঁচা থেকে দুটি ময়নার মধ্যে একটি ময়না কথা বলে উঠল, পরিবেশ বাঁচান, গাছ লাগান। ময়নার কণ্ঠস্বর শুনতে পেয়ে ডক্টর আলম উঠে দাঁড়ালেন।
তারপর প্রতিটি খাঁচার কাছে গিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন। তার মধ্যে একটা চঞ্চলতা লক্ষ্য করা যাচ্ছিল। তিনি বলে উঠলেন, জুনায়েদ সাহেব, একটা কথা বলে ফেলি। আপনার কাছে আমি নির্বাচনে হেরেছি। জানেন তো, প্রতিদ্বন্দ্বীর প্রতি একটা ঈর্ষা, একটা শত্রুতার ভাব সবসময় থাকে। আবু জুনেদ মনে মনে শঙ্কিত হয়ে উঠলেন। কি জানি আবার ডক্টর সাইফুল আলম কি অঘটন ঘটিয়ে তোলেন। কিন্তু ডক্টর সাইফুল আলমের মুখ থেকে কোনো অপ্রিয় বাক্য তিনি শুনতে পেলেন না। ডক্টর সাইফুল আলম বললেন, জুনায়েদ সাহেব, আপনার কাছে নির্বাচনে হেরেছি, সেজন্য মনে একটা বেদনাবোধ ছিল। এই মুহূর্তে পাখির মুখের কথা শুনে আমার মনের সমস্ত বেদনা, সমস্ত দুঃখ কোথায় চলে গেল? আমি হেরেছি বটে, কিন্তু হেরেছি একজন যোগ্য এবং ডিসেন্ট মানুষের কাছে। আসুন একটু কোলাকুলি করি। কোলাকুলির পর দুজনে মুখোমুখি বসলেন। চা এলো, সন্দেশ এলো। আবু জুনায়েদ এবং ডক্টর সাইফুল আলম দুজনকেই উঠে হাত ধুতে হলো। সন্দেশ চা খেতে খেতে ডক্টর সাইফুল আলম তার আগমনের কারণ ব্যাখ্যা করতে লেগে গেলেন। আমার গিন্নি আপনাকে সালাম দিয়েছেন। বস্তুত তিনিই জোর করে আপনার কাছে পাঠিয়েছেন। আপনি তো জানেন আমরা 47-এ এতে থাকি। বাড়িটা 3 রুমের। আমাদের অনেকগুলো ছেলে মেয়ে। আমরা যখন বিয়ে করেছি তখনও ফ্যামিলি প্ল্যানিংয়ের কথাটা বিশেষ গুরুত্ব পাইনি। কি করব ভাই, একবার ভুল করেছি, এখন তো শোধরাবার উপায় নেই। 3 রুমের বাড়িতে সকলের স্থান সংকুলান হতে চায় না। ছেলে দুটোর বিয়ে দিয়েছি, তাদের বাচ্চা কাচ্চা হয়েছে। সকলকে গাদাগাদি করে একসঙ্গে থাকতে হয়। তাই আমার গিন্নি বললেন, মুতালিব সাহেবরা চলে যাওয়ার পর থেকে 18 বির 4 রুমের ফ্ল্যাটটা খালি পড়ে রয়েছে। আপনি যদি ওই ফ্ল্যাটটা আমাদের দেয়া যায় কিনা দেখতেন। আবু জুনায়েদ কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর বললেন, আপনি ক্যালিবারের একজন মানুষ, 4 রুমের একটা বাসা চাইছেন, সেটা এমন কি? আপনার আসার প্রয়োজন ছিল না। কাউকে দিয়ে 2 কলম লিখে পাঠালেই কাজ হয়ে যেত। তবে আপনি এসেছেন, আমি খুব খুশি হয়েছি। তবে ভাই, একটি কথা, ফ্ল্যাট তো আমি বরাদ্দ করব, কিন্তু আপনার দলের লোকদের দিকটা আপনি একটু খেয়াল রাখবেন। ওনারা সবসময় আমার ভালো কাজের খারাপ মানে করেন। ডক্টর সাইফুল আলমকে একটু অপ্রস্তুত হতে দেখা গেল। তিনি বললেন, হ্যাঁ ভাই, সে কথাও তো ভাবতে হবে। আমি তো একটি দল করি, আর মোটামুটি প্রিন্সিপাল একটা মেনে আসছি। আবু জুনেদ চায়ের কাপে শেষ চুমুক দিয়ে গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বললেন, হ্যাঁ ভাই, 4 রুমের ফ্ল্যাট আপনার নামে অ্যালটমেন্ট দেয়া হবে। আগামী মাসেই পজেশন নিতে পারবেন। আরও কিছুক্ষণ গল্পগুজব করে ডক্টর সাইফুল যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন। উত্তরের শেড থেকে বের হওয়ার আগে বললেন, ভাই, এই মুহূর্তে স্থির করলাম আমিও একটা ময়না পুষব। পাখিটিকে একটি কথাই শেখাবো, ডিসেন্ট শত্রুর কাছে হারাও ভালো। ডক্টর সাইফুল আলম চলে যাওয়ার পর আবু জুনায়েদ কিছুক্ষণ চেয়ারে অচল হয়ে বসে রইলেন এবং বিড়বিড় করে বলতে থাকলেন, আমার ভাগ্যের চাকা ঘুরতে আরম্ভ করেছে। আসবে, আরও অনেকে আসবে, অনেককেই আসতে হবে। তারপর তিনি গোয়াল ঘরে গরুকে ঘাস খাওয়াতে চলে গেলেন। বিরোধী দলীয় ছাত্রনেতা মাজহারুল করিম জুয়েল যেদিন আবু জুনায়েদের সঙ্গে গোয়াল ঘরে দেখা করতে এলো, তার মনের ভেতর কে যেন বলে দিল, এই গোয়ালঘর থেকেই তোমার নতুন ক্যারিয়ার তৈরি হতে যাচ্ছে আপু জুনায়েদ। অনেকদিন পর্যন্ত তোমার সৌভাগ্য রাশি আলো দিতে থাকবে। সেই সময় বিশ্ববিদ্যালয় 2 দলের মারামারির কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। বিশ্ববিদ্যালয় যখন একেবারে বন্ধ হয়ে যায়, ক্যাম্পাসে কোনো ছাত্রছাত্রী থাকে না, এ ধরনের পরিস্থিতিতে অ্যাক্টিভিস্ট ছাত্রনেতারা বিপদে পড়ে যায়
এ ধরনের সময়কে তাদের জন্য আকালও বলা চলে। তাদের অনেকেই কষ্টে সৃষ্টে দিন কাটাতে হয়। কোনো কোনো সময় দুবেলার খাবারও জুটতে চায় না। অ্যাক্টিভিস্ট ছাত্রনেতার সঙ্গে দলবল সাঙ্গপাঙ্গ না থাকলে শক্তিই বা কোথায়, আর দাপটও বা আসবে কোত্থেকে? আর অ্যাক্টিভিস্ট ছাত্রনেতার পেছনে জনশক্তি যদি থাকে, তার মূল্য কি? একা একা দোকানে গিয়ে চাঁদা তোলার কথা দূরে থাকুক, ভিক্ষেও করা যায় না। বিশ্ববিদ্যালয় একেবারে বন্ধ থাকলে অ্যাক্টিভিস্ট ছাত্রনেতারা এরকম অথই পানিতে পড়ে যায়। ঢাকায় যাদের বাড়িঘর আছে তাদের কথা আলাদা। যারা মফস্বল থেকে এসেছে, যাদের বাড়ি একেবারে গ্রামে, তাদের অবস্থা দাঁড়ায় হরিণবিহীন বনভূমিতে বন্দি ব্যাঘ্র মহারাজের মতো। উপস্থিত মুহূর্তে মাঝারুল করিম জুয়েলের অবস্থা একেবারে শোচনীয়। সে না পারছে গ্রামে ফিরে যেতে, না পারছে প্রকাশ্যে চলাফেরা করতে। ছিনতাই, রাহাজানি এবং খুনের অভিযোগে তার বিরুদ্ধে 3টি মামলা রয়েছে। অবশ্য খুনের মামলায় তাকে ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হয়েছে। জুয়েল যদি গ্রামে যায়, চিল যেভাবে ছুঁয়ো মেরে মুরগির বাচ্চা নিয়ে যায়, সেভাবে তাকেও পুলিশ উঠিয়ে নেবে। শহরে প্রকাশ্যে ঘুরে বেড়াবার উপায় নেই। জুয়েল দলের জন্য এতগুলি ঝুঁকি নিয়েছে, এতগুলো মামলার আসামি হয়েছে। আজকে যখন সে বিপদে পড়েছে, দল তাকে গ্রহণ করতে চাইছে না, বের করে দেওয়ার চক্রান্ত করছে। এখন মাঝারুল করিম জুয়েলের সামনে 2টি পথই খোলা আছে। প্রথমটি হলো সরকারি ছাত্র দলটিতে যোগ দেয়া। সরকারি দলে যোগ দিতে তার আপত্তি নেই। প্রধানমন্ত্রী যে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন সেগুলি তার ভীষণ পছন্দ, কিন্তু 2টি অসুবিধে। প্রথমটা হলো পুলিশ কেসগুলো উঠিয়ে নিতে হবে। দ্বিতীয়টা হলো সরকারি দলের অ্যাক্টিভিস্ট নেতা হান্নান মোল্লার সঙ্গে তার সম্পর্ক ভালো নয়। হান্নান মোল্লা যদি বাধা দেয় তাহলে একটু বেকায়দায় পড়ে যাবে। তবে সে গভীর রাতে হান্নান মোল্লার বাড়িতে যে কথাবার্তা বলে একটা ফয়সালা করে ফেলার আশা রাখে। যে দলেরই নেতা হোক না কেন, অ্যাক্টিভিস্ট ছাত্রনেতাদের একটি সাধারণ ধর্ম হলো একজন নেতা যদি আরেকজন অ্যাক্টিভিস্ট নেতার কাছে আত্মসমর্পণ করে বসে, প্রাপ্য মর্যাদা দিতে কখনো কুণ্ঠিত হয় না। তার দৃঢ় বিশ্বাস সে সবগুলো বিপদ থেকে উদ্ধার পেয়ে যাবে। সরকারি দলের যুবনেতা বাটুল ভাইয়ের সঙ্গে তার ফাইনাল কথা হয়েছে। সবকিছু সে সাইজ মতো সেটেল করে এনেছে প্রায়। উপস্থিত মুহূর্তে তার কিছু নগদ টাকার প্রয়োজন, সেজন্য উপাচার্য স্যারের কাছে আসা। তিনি যদি টাকাটা ম্যানেজ করে দেন। আবু জুনেদ জিজ্ঞেস করলেন, কত টাকা হলে তোমার চলে? জুয়েল বলল, বেশি নয় স্যার, মাত্র 15,000। শুনে আবু জুনায়েদের বোবা হয়ে যাওয়ার উপক্রম। অত টাকা আমি পাবো কোথায়? মাইনে কত পাই জানো? জুয়েল বলল, স্যার আপনাকে 1 টাকাও দিতে হবে না। আমার একটা লোক আছে, সে বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ার ক্যাটারার হিসেবে নিয়োগপত্র পাওয়ার আবেদন করেছে। আর্নেস্ট মানি জমা দিয়েছে। উপাচার্য স্যার যদি অনুগ্রহ করে ক্যাটারিংয়ের সুযোগটা তার বন্ধু রহমতুল্লাহকে দিয়ে দেন, তার কাছ থেকেই সে 15,000 টাকা ক্যাশ আদায় করে নেবে। জুয়েল আরও বলল, কাজটা ঠিক হচ্ছে না তা সে জানে, তবু উপাচার্য সাহেবের কাছে একটি কারণে তার প্রার্থনাটি জানাতে এসেছে। কারণ উপাচার্য স্যার খুব নরম দিলের মানুষ। গরু, ছাগল, পাখি, গাছপালা সব কিছুই তার দয়া পেয়ে থাকে। সে তুলনায় জুয়েল তো মানুষের বাচ্চা। অল্প কদিন আগেও বিরোধী ছাত্র সংগঠনের অ্যাক্টিভিস্ট নেতা হিসেবে তার একটি সম্মানজনক অবস্থা ছিল। উপাচার্য স্যার যদি তাকে এই বিপদ থেকে উদ্ধার করে দেয়, সুদূর ভবিষ্যতে সে উপাচার্য স্যারের চাকর হওয়ার আশা পোষণ করে। মাঝারুল জুয়েলের কথাবার্তা শুনে আবু জুনায়েদ একটু উন্মনা হয়ে পড়েছিলেন। একটা তন্ময়তা বোধ তাকে আচ্ছন্ন করেছিল। তিনি তন্ময়তা ভেঙে জেগে উঠলে বললেন, একটি শর্তে তোমাকে সাহায্য করতে রাজি হব। বলো, শর্তটি মানবে?
স্যার, আপনি যা বলবেন তাতেই আমি রাজি। তোমাকে ভালো হয়ে যেতে হবে, কথা দিতে হবে, গুন্ডামি সুন্ডামি এসব করবে না। স্যার, আমি এখনই ভালো হয়ে গেছি, কথা দিচ্ছি কোনো বদ কাজ আমি করব না। বরঞ্চ যদি কাউকে অন্যায় কাজ করতে দেখি, গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব। জুয়েল ঝুঁকে পড়ে আবু জুনাইদের পদধূলি নিয়ে মুখে এবং কপালে মাখল। মাঝারুল করিম জুয়েল চলে যাওয়ার পর আবু জুনাইদের ধারণা হতে থাকলো তিনি বিশেষ ধরনের কামালিয়াত হাসিল করে ফেলেছেন। যা ভাবেন তাই ঘটে যাবে, তার অগ্রযাত্রা ঠেকায় সাধ্যকার। নুরুন্নাহার বানু ভীষণ একটা অবস্থার মধ্যে পড়ে গেছেন। বিয়ে হওয়ার পর থেকেই তার মনে একটা আত্মবিশ্বাস জন্ম হয়েছিল যে আবু জুনায়েদকে ডাইনে বললে ডাইনে, বামে বললে বামে, সামনে পেছনে যেদিকে ইচ্ছে চালিয়ে নেওয়ার ক্ষমতা তিনি রাখেন। তিনি মনে করতেন আবু জুনায়েদ হলেন একটা লক্কর ঝক্কর গাড়ি, আর এমন গাড়ি যে পথে চলতে গেলে মাঝে মাঝে থমকে দাঁড়ায়। দুর্ঘটনার ভয়ে মেইন রাস্তা ছেড়ে অলিগলিতে ঘোরাঘুরি করতে পছন্দ করে। আবু জুনায়েদকে ভাঙাচোরা গাড়ির সঙ্গে তুলনা করতেন আর নিজেকে মনে করতেন রদ্দির জগদ্দলের প্লাটিনামে মোড়া চকচকে স্টিয়ারিং হুইল। নুরুন্নাহার বানুর আব্বা টাকা পয়সা দিয়েছিলেন বলেই আবু জুনায়েদ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পেরেছেন। পেছনে তার বাবা না থাকলে আবু জুনায়েদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া দূরে থাকুক, ছাত্র হওয়ার সুযোগ পর্যন্ত জুটত না। নুরুন্নাহার বানুর মতো ভাগ্যবতী মহিলাকে বিয়ে করেছিলেন বলেই আবু জুনায়েদ অত সহজে বাঘা বাঘা মানুষদের পাশ কাটিয়ে উপাচার্যের চাকরিটা পেয়ে গেছেন। আবু জুনায়েদ আজকে যা হয়েছেন তার সামান্য অংশ নুরুন্নাহার বানুর বাবার তৈরি, আর বাদ বাকি সবটা নিজের হাতে তিনি ঢালাই করেছেন। আবু জুনায়েদের কোনো ভূমিকা, কোনো কৃতিত্ব নেই। নুরুন্নাহার বানু অনুগ্রহ করে পেটে ধারণ করতে রাজি হয়েছিলেন বলেই আবু জুনায়েদ সন্তানের বাবা হতে পেরেছেন। নুরুন্নাহার বানু মনে করেন পেছনে তিনি না থাকলে আবু জুনায়েদকে লাফাঙ্গারের মতো ঘুরে বেড়াতে হতো। বিয়ে হওয়ার ২৬ বছর পর্যন্ত নুরুন্নাহার বানুর বেঁধে দেয়া ছকের মধ্য দিয়ে আবু জুনায়েদের সংসারে যাতা চলছিল। সবকিছু বাধা ধরা, কোনো অনিয়ম দুর্ঘটনার বালাই নেই। মাঝে মাঝে ঝগড়াঝাঁটি অল্প স্বল্প যে মনোমালিন্য হতো তা নয়, কিন্তু সেগুলো নুরুন্নাহার বানুর পরিকল্পনার ভেতরের জিনিস। মেয়ে মানুষ এবং পুরুষ মানুষের একসঙ্গে দীর্ঘকাল বাস করতে হলে অল্প বিস্তর ঝগড়াঝাঁটি মানবাভিমান থাকা খুবই প্রয়োজন, নইলে জীবন আলুনি এবং বিস্বাদ হয়ে যায়। ঝগড়াঝাঁটির সময় বিশেষে সংসার রথের চাকায় ওয়েল্ডিংয়ের কাজ করে, সুতরাং নুরুন্নাহার বানু যখন ফাটাফাটি ঝগড়া করতেন সেটাও তার একটা হিসেবের ব্যাপার ছিল। সংসারের সমস্ত কিছু আপন হাতের মুঠোর ভেতর চেপে রাখতেন। এক চুল এদিক ওদিক হবার জো ছিল না। শুধু স্বামী নয়, মেয়ে থেকে চাকর বাকর পর্যন্ত সবাই তার অনুগত ছিল। কাজের বেটি এক চুল এদিক সেদিক করলে ঝাঁটা দিয়ে পিটিয়ে বাড়ির বের করে দিতেন। নিজের মেয়েটিকে পাড়ার কোনো ছেলের সঙ্গে হাসাহাসি করতে দেখলে পিটিয়ে আধমরা করে ফেলতেন। গধিক ধাঁচে তৈরি এই প্রাসাদোপম স্বপ্নপুরীতে প্রবেশ করে নুরুন্নাহার বানুর মনে হয়েছিল তিনি মহারানীর কপাল নিয়ে জন্মগ্রহণ করেছেন। কিন্তু অতি অল্প সময়ের মধ্যেই তার ঠিকে ভুল হতে লাগলো। ছোট খালি নৌকা বাইজে মাঝি উত্তাল তরঙ্গ সংকুল মহাসমুদ্রে এসে পড়লে তার যে অবস্থা হয়, নুরুন্নাহার বানু সেরকম পরিস্থিতির সম্মুখীন হতে লাগলেন। কাজের লোকদের নির্দেশ দিতে গিয়েই তার কর্তৃত্বের পরিধি কতদূর সংকুচিত টের পেলেন। মালিকের সামনে তরকারির বাগান করার হুকুম দিয়েছিলেন। মালি তার মুখের উপর বলেছে এই বাড়িতে সেটা চলতে পারে না। বেয়ারাকে দুপুরবেলা বাজারে যেয়ে কিছু টক দই কিনে আনতে বলেছিলেন। বেয়ারা ঘড়ি দেখে বলেছিল, বেগম সাহেবা, আমার পরে যে আসবে
তাকে বলবেন। আমার ডিউটি শেষ, এখন আমি বাসায় যাব। এরকম ছোট ছোট ঘটনার মধ্য দিয়ে টের পাচ্ছিলেন এই বাড়িতে কেউ তাকে বিশেষ মান্য করার প্রয়োজন বোধ করে না। তার চোখের সামনে আবু জুনায়েদ কিরকম বদলে গেল। আবু জুনায়েদের গেঞ্জি এবং জাঙ্গিয়া থেকে এত দুর্গন্ধ বের হতো যে নুরুন্নাহার বানুর বমি এসে যেত, তবু সেগুলো তিনি পাল্টাতেন না। এখন আবু জুনায়েদ বাড়িতেও অর্ধেক সময় থ্রি পিস স্যুট পরে বসে থাকেন। চেপে কথা বলবেন কি করে, মানুষটাকেই অচেনা অচেনা লাগে। আগে ক্লাস থেকে ফিরতে 5 মিনিট দেরি করলে নুরুন্নাহার বানুর কাছে 10 মিনিট কৈফিয়ত দিতে হতো। এখন পুরো একবেলা, এমনকি কখনো একদিন এক রাত বাড়িতে না এলেও নুরুন্নাহার বানুর কাছে কথা বলাটাও প্রয়োজন বোধ করেন না। এখন আবু জুনায়েদের ব্যক্তিগত সহকারী, একান্ত সচিব, চাপরাশি কত কিছু হয়েছে। বেলে টিপ দিলেই উর্দি পড়ার লোক ছুটে আসে। আবু জুনায়েদের নুরুন্নাহার বানুকে কিসের প্রয়োজন? মেয়েটাও কি নুরুন্নাহার বানুর আছে? নুরুন্নাহার বানু নিজের চোখে দেখেছেন একটা আলগা ব্যাটাকে ঘরে বিয়ে করা বউ আছে, ছেলে মেয়ে আছে, তাকে আপন বুকে হাত দিতে দিয়েছে। নুরুন্নাহার বানু যখন শাসন করতে গেছেন, আপন পেটের মেয়ে চোখ রাঙিয়ে বলে কি, খবরদার গায়ে হাত দিতে আসবে না, আবেদ ভাইকে ভালো লাগে তাই মজা করছিলাম। তুমি চিৎকার করলে আমি আবেদ ভাইয়ের কাছে চলে যাব। আবেদ ভাই বর্তমান বউকে নিয়ে সুখী নয়। আমিও যদি সুখী না হই সেটা আমার ব্যাপার, তুমি হইচই করার কে? নুরুন্নাহার বানু কি বিনা প্রতিবাদে আবু জুনাইদের এই জঘন্য অন্যায় মেনে নিতে পারেন? আজকে যদি তার আব্বা বেঁচে থাকতেন, একটা গাই গরুর কাছে তার মেয়েকে এমন ছোট করা কি সহ্য করতে পারতেন? তিনি আপন হাতে রামদায়ের একটা মাত্র কোপ দিয়ে ছোট লোকের বাচ্চার মাথা ফাঁক করে ফেলতেন এবং গাই গরুটি জবাই করে জিয়াফত খাওয়াতেন। নুরুন্নাহার বানু তেমন ঝালালা বাপের বেটি। আবু জুনায়েদের গরু পিড়িতে শেষ দেখে তিনি ছাড়বেন। গরুটিকে তিনি আপন হাতে বিষ দিয়ে হত্যা করবেন, তাহলেই তার শরীরের ঝাল মেটে। ইতিমধ্যে তিনি বিষ সংগ্রহ করে ফেলেছেন, সেজন্য তাকে একটু কষ্ট করতে হয়েছে। পুরনো একটি শাড়িও বুড়ি মাগিটি তার কাছ থেকে আদায় করে নিয়েছে। গরুটি ভালোভাবে মারা যাবে, সেই মারা যাওয়ার কাজটি নিরাপদে হয়ে গেল। নুরুন্নাহার বানুকে তার সাহেবকে মানে আবু জুনায়েদকে বলে সমীরনের স্বামীর একটি চাকরি ঠিক করে দিতে হবে। এত কিছু করার পরেই মাগে গ্রামে গিয়ে চামারের কাছ থেকে গরুর বিষ এনে দিয়েছে। শুক্রবার দিন মিয়া মোহাম্মদ আবু জুনায়েদকে নরসিংদী যেতে হলো। আবু জুনায়েদের ইচ্ছে ছিল না। আজ পশু হাসপাতাল থেকে গরুটাকে দেখার জন্য ডাক্তার আসার কথা ছিল। গর্ভাবস্থায় এখন 6 মাস চলছে। শরীর ভারী হয়ে উঠছে। তরুণীর চঞ্চলতা অনেকখানি থিতিয়ে এসেছে। ডাক্তার কি বলেন আবু জুনায়েদের শোনার ইচ্ছে ছিল। শিক্ষা সচিব যাচ্ছেন, শিক্ষামন্ত্রী যাচ্ছেন, আবু জুনায়েদ না বলবেন কেমন করে? সরকারের অধীনে চাকরি আবু জুনায়েদের। আজ সপ্তাহব্যাপী উৎসবের সূচনা। একেবারে শেষ দিন প্রধানমন্ত্রী যাবেন। ঘর থেকে বেরোবার আগে আবু জুনায়েদ গোয়াল ঘরে গেলেন। গতদিন দেখাশোনার লোকটা চলে গেছে, তার আসতে একটু বেলা হবে, কারণ তাকে বউকে নিয়ে হাসপাতালে যেতে হবে। সকালে যাতে তরুণী ব্রেকফাস্ট করতে পারে সেজন্য রাতেই তার জন্য গামলাতে আতপ চালের জাউ তৈরি করে রেখে যাচ্ছে। কেউ জাউটা তরুণীর সামনে ঠেলে দিলেই চলবে। তরুণী জাউ শেষ করার আগেই সে বউকে বাসায় রেখেই চলে আসবে। আবু জুনায়েদ বাড়ি থেকে বের হওয়ার পর নুরুন্নাহার বানুর হঠাৎ কেমন জানি ইচ্ছে হলো তিনি নিচে গিয়ে একটু হেঁটে আসবেন। আবু জুনায়েদ বাইরে টাইরে কোথাও গেলে তিনি কম্পাউন্ড পরিক্রমার কাজটা বেশ ভালোভাবেই করেন। দারোয়ান, মালি, ঝাড়ুদার এই সকল তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীরা তাকে দেখে তটস্থ হয়ে ওঠে, হুকুম তামিল করার জন্য তৎপর হয়ে ওঠে। মনে যত কষ্টই থাকুক
এটা তিনি মহা আনন্দে উপভোগ করে থাকেন। আজকে তিনি নিচে নেমে দেখেন সবটা ফাঁকা। ঝাড়ু দেওয়া শেষে ঝাড়ুদারেরা চলে গেছে, মালিরাও অনুপস্থিত। কেবল এক দারোয়ান গেটে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। নুরুন্নাহার বানুকে দেখতে পেয়ে মুখের সিগারেট ছুঁড়ে দিয়ে সালাম দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। নুরুন্নাহার বানু দারোয়ানের কাছে তার অসুস্থ মেয়েটির সংবাদ জিজ্ঞেস করলেন। দারোয়ান জানালো, বেগম সাহেবের অশেষ মেহেরবানি, আল্লাহর রহমতে তার মেয়ে সুস্থ। দুঃসময়ে বেগম টাকাটা ধার না দিলে মেয়ের চিকিৎসা করানো তার পক্ষে সম্ভব হতো না। 1 তারিখ মাইনে পেলে সে ঠিক বেগম সাহেবার টাকাটা শোধ করে দেবে। বেগম সাহেব তার বড় উপকার করেছেন, সে কথা সারা জীবন মনে থাকবে। নুরুন্নাহার বানু বললেন, ঠিক আছে হাসমত, ওই টাকা কটা তোমাকে একেবারেই দিয়ে দিলাম, শোধ দিতে হবে না। দারোয়ান করজোড়ে আবার নুরুন্নাহার বানুকে সালাম করল। নুরুন্নাহার বানু ঘুরতে ঘুরতে গোয়াল ঘরে গেলেন। গরুটা দাঁড়িয়ে আছে, সুন্দর লেজটা দিয়ে মাছি তাড়াচ্ছে। তার ছলছল চোখ দুটোয় নুরুন্নাহার বানুর চোখ গেল। তিনি পেটে হাত রাখলেন, ভেতরে বাচ্চাটি নড়াচড়া করছে টের পেলেন। এমন গাভীন একটি গরুকে তিনি বিষ দিয়ে হত্যা করবেন? মনে একটা মমতা জন্মালো। গরুটা সত্যিই সুন্দর, কিন্তু তার মনের ভেতর দীর্ঘদিনের কুণ্ডুলি পাকানোর সংকল্পটা জীবন পেতে শুরু করছিল। তিনি কাজটি করবেন কি না ঠিক করতে পারছেন না। গোটা কম্পাউন্ডটা আগাগোড়া 2-4 চক্কর দিলেন। তার একে একে মনে মনে পড়তে লাগলো গরুটা আসার পর থেকে কিভাবে তার উপর দুর্যোগ নেমে এসেছে। স্বামী পর হয়ে গেছে, মেয়ে খানকি হওয়ার উপক্রম, তার নিজের জীবন থেকে শান্তি সুখ কিভাবে বিদায় নিয়েছে। গরুটা যদি বেঁচে থাকে, নুরুন্নাহার বানুর আর কোনোই আশা নেই। নুরুন্নাহার কি স্বামী সংসার নিয়ে বেঁচে থাকতে চান? তাহলে গরুটি কোনো মতেই বেঁচে থাকতে পারে না। তার মন কঠিন হয়ে উঠল। যা করবার তাকে তাড়াতাড়ি করে ফেলতে হবে। মনের এই দৃঢ়তা কতক্ষণ রাখতে পারবেন তিনি জানেন না। নুরুন্নাহার বানু নিজের কাছে নিজে পরাজিত হতে চান না। তার চলার বেগ অত্যন্ত দ্রুত হয়ে উঠে গেল। হৃৎপিণ্ডের ধুক ধুক শব্দ তিনি শুনতে পাচ্ছিলেন। তাড়াতাড়ি দোতলায় উঠে প্লাস্টিকের কৌটার ভেতর থেকে পলিথিনে ঢাকা পুড়িয়াটা নিয়ে নেমে এলেন। গুঁড়ো গুঁড়ো জাওয়ের গামলার মধ্যে স্পর্শ বাঁচিয়ে ছড়িয়ে দিলেন। আপন হাতে একটি গাছের ডাল ভেঙে গুলতে লাগলেন। তারপর উপরে উঠে পরনের শাড়িটা বদলে ড্রাইভার ডেকে গাড়িতে চড়ে মীর হাজির বাগে বোনের বাড়িতে চলে গেলেন। নরসিংদী থেকে মিয়া মোহাম্মদ আবু জুনাইদের ফেরার কথা ছিল বিকেলের দিকে, কিন্তু তার ফিরতে ফিরতে রাত 11টা হয়ে গেল। পথে এক জায়গায় একটা প্রাইভেট কার একজন কলেজ ছাত্রকে চাপা দিয়ে চলে গেছে এবং ছেলেটি সঙ্গে সঙ্গে মারা গেছে। ক্ষিপ্ত ছাত্ররা ছাত্র হত্যার প্রতিশোধ স্বরূপ যত প্রাইভেট কারের দেখা পেয়েছে ইচ্ছে মতো ভাঙচুর করেছে। কোনো কোনো আরোহীকে জোর করে নামিয়ে পিটিয়েছেও। ভয়ে ওই রাস্তা দিয়ে কোনো গাড়ি আসতে সাহস পাচ্ছিল না। আবু জুনায়েদকেও অনেক ঘুরপুথ দিয়ে গাড়ি চালিয়ে আসতে হয়েছে। বিপদের উপর বিপদ। বড় রাস্তায় যেই উঠেছে পেছনের চাকাটা পাংচার হয়ে গেল। অতিরিক্ত কোনো চাকা সঙ্গে ছিল না, তাই 2 মাইল ঠেলে গাড়িকে নিকটবর্তী গ্যারেজে আনতে হয়েছে। আবু জুনায়েদকে নিজেকেও এই ঠেলাঠেলির কাজে হাত রাখতে হয়েছে। গ্যারেজে নতুন চাকা লাগিয়ে আবার চলা শুরু করতে ঘণ্টাখানেক সময় চলে গেল। তার খেয়ে ঘণ্টাখানেক আরাম করার অভ্যেস, আজকে সেটি হয়নি। তাছাড়া আরও নানা রকম ধকল গেছে। শিক্ষা সপ্তাহের শুরুর দিন নরসিংদীতে 2 দল ছাত্রের মধ্যে মারামারি হয়েছে। ক্ষুধা তৃষ্ণা শ্রান্তিতে তার চোখ বুজে আসছিল। তিনি যখন উপাচার্য ভবনের কম্পাউন্ডে এলেন, দেখেন গেট খোলা, ভেতরে মানুষজনের আনাগোনা। গোয়ালঘরে অনেক মানুষের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। তিনি কোনো রকমে গাড়ি থেকে নেমে দারোয়ানকে কাছে পেয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? দারোয়ান বলল,
দুপুরবেলা থেকে গরুটা হড়হড় করে পাতলা পায়খানা করেছে, কিছুতেই বন্ধ হচ্ছে না, আর মুখ দিয়ে ফেনা আসছে। আবু জুনায়েদ জিজ্ঞেস করলেন, বেগম সাহেবা কোথায়? দারোয়ান জবাব দিল, বেগম সাহেবেরও শরীর খারাপ ভীষণ, বড় আপার বাসায় গিয়ে বেহুশ হয়ে পড়েছিলেন, উপরে তিনি আছেন, এখন অল্প অল্প জ্ঞান ফিরেছে, ডাক্তার দেখছেন। আবু জুনেদ বেগমকে দেখতে উপরে না যেয়ে গরু দেখতে গোয়াল ঘরে চলে গেলেন। গোয়াল ঘরে এত রাতে অনেক মানুষ, মাওলানা তাহের, জনার্দন চক্রবর্তী, ডক্টর আনোয়ারুল আজিম সহ সান্ধ্য আসরের পর সমস্ত সদস্য উপস্থিত আছেন। এক পাশে শেখ তবারক আলী, তার পাশে এক ভদ্রলোক ব্যাগ হাতে দাঁড়িয়ে আছেন। আবু জুনেদ ধরে নিলেন তিনি ডাক্তার হবেন। গরুটার অবস্থা দেখে আবু জুনায়েদের ডুকরে কেঁদে উঠতে ইচ্ছে হলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে, দুটো অসহায় স্বচ্ছ টলটল চোখ থেকে পানির দুটো ধারা গড়িয়ে নিচের দিকে নেমে আসছে। মলদার দিয়ে পিচকারির মতো বেগে পাতলা পায়খানা ছুটছে। আবু জুনেদ ভালো করে দেখার জন্য যেই পেছনের দিকে গিয়েছেন, ছড়ছড় করে পায়খানা ছুটে এসে তার কোট প্যান্ট সব ভরিয়ে দিল। সে সবের পরোয়া না করে আবু জুনেদ মলদারের গোড়া পরীক্ষা করে দেখেন, মলদারের গোড়ায় ফোটা ফোটা রক্তের দাগ। গরুটির মুখে ফেনা ভাঙছে তো ভাঙছেই। সমুদ্রের জোয়ার নেমে যাওয়ার পর বেলাভূমিতে যেরকম ফেনা পড়ে থাকে, গোয়ালঘর জুড়ে সর্বত্র ফেনার দাগ দেখতে পেলেন। আবু জুনেদ কি করবেন বুঝতে পারলেন না। তিনি কোট প্যান্ট শুদ্ধ হাঁটু মুড়ে গরুর পাশেই বসে পড়লেন। তারপর শিশুর মতো, বৃদ্ধের মতো, পুত্রহারা মেয়ে মানুষের মতো বুক চাপড়ে হু হু করে কেঁদে উঠলেন। উপস্থিত মানুষরা তাকে কেউ কিছু বলতে পারলেন না। একসময় কান্নার বেগও শান্ত হয়ে এলো, কিন্তু গরুটি পাতলা পায়খানা করেই যাচ্ছে। আবু জুনেদকে কখন থেকে পায়খানা শুরু হলো, নিতান্ত অনিচ্ছায়ও সে কথা শুনতে হলো। কাঞ্চন, মানে যে মানুষটি দেখাশোনা করে থাকে, হাসপাতালে বউকে দেখিয়ে বাসায় রেখে সরাসরি গোয়াল ঘরে চলে এলো। এসেই দেখে গরুটি পাতলা পায়খানা করছে আর বড় বড় করে কাশছে, এবং কাশির সঙ্গে ফেনা আসছে। রকম সকম দেখে কাঞ্চন খুব ভয় পেয়ে যায়। বাড়িতে বেগম সাহেবাকে খবর দিতে গিয়ে দেখে বেগম সাহেবা নেই। উপায়ন্তর না দেখে তবারক সাহেবের বাড়িতে টেলিফোন করে। তার বাড়ি থেকে জানানো হয় তিনি মতিঝিলের অফিসে আছেন। কাঞ্চন তিল পরিমাণ বিলম্ব না করে তবারক সাহেবের অফিসে গিয়ে জানায় যে গরুটি পাতলা পায়খানা করছে এবং মুখ দিয়ে ফেনা ভাঙছে। তবারক সাহেব অফিসে একজন সাহেবের সঙ্গে বসে চা খেতে খেতে আলাপ করছিলেন। ঘটনা শুনে তবারক সাহেব বিদেশি ভদ্রলোককে সঙ্গে সঙ্গেই বললেন, এক্সকিউজ মি, ইউ হ্যাভ টু অ্যাপোলোজাইজ মি, দেয়ার ইজ অ্যান অ্যাক্সিডেন্ট, আই হ্যাভ টু রাশ রাইট নাও। তারপর তবারক সাহেব পশু হাসপাতালে গিয়ে নিজের গাড়িতে ভেটেরিনারি সার্জন নুরুল হুদা সাহেবকে উঠিয়ে নিয়ে উপাচার্য ভবনে চলে আসেন। ভেটেরিনারি সার্জন গরুকে ট্যাবলেট খাওয়াতে চেষ্টা করছেন, কিন্তু গরুটি কিছু গিলছে না। কি রোগ তিনি ধরতে পারছেন না, তথাপি অনুমানের উপর নির্ভর করে দুটো ইঞ্জেকশন দিয়েছেন, পায়খানা বন্ধ হয়নি। শেখ তবারক আলী তারপর সাভার সরকারি ডেয়ারি ফার্মে যে সুইডিশ পশু বিশেষজ্ঞ ভদ্রলোক আছেন তাকে আনিয়েছেন। ডক্টর জার্নুর জানালেন ট্রপিক্যাল ক্যাটেল ডিজিজ সম্বন্ধে তার যতদূর বিদ্যা এরকম কোনো রোগের নাম কখনো শোনেননি, সুতরাং তিনিও বলতে পারেন না আসল রোগটা কি। আকস্মিক কোনো বিষাক্ত বস্তু খাওয়ার কারণেই হয়তো এরকম ঘটতে পারে। স্টমাক এক্স-রে করালে আসল কারণটা জানা যেত, কিন্তু এদেশে ক্যাটেল এক্স-রে করার কোনো প্লান্ট নেই, সুতরাং তিনি খুবই দুঃখিত, কিছু করতে পারবেন মনে হয় না। আবু জুনায়েদকে ধরে ধরে উপরে উঠিয়ে দেয়া হলো। তিনি শুনলেন নুরুন্নাহার বানুকে এই সবেমাত্র ডাক্তার ঘুম পাড়াতে সক্ষম হয়েছেন। তার শরীর থেকে একরকম জোর করেই কোট প্যান্ট খুলে তাকে বাথরুমে ঢুকিয়ে দেয়া হলো। তিনি ঘোষণা করলেন
কিছু খাবেন না। আবারও জোর করে তাকে দুধ খাওয়ানো হলো। চাপে পড়ে সামান্য ভাতও তিনি খেলেন। সকলে ধরাধরি করে তাকে শোয়ার ঘরের বাইরে একটি খাটে শুইয়ে দিল, কারণ শোয়ার ঘরে নুরুন্নাহার বানু অচেতন হয়ে পড়ে আছেন এবং তাকে বড় বোন দেখাশোনা করছেন। আবু জুনেদ অসুস্থ স্ত্রী এবং গরুর কথা ভুলে পরের দিন বেলা ৮টা পর্যন্ত ঘুমালেন। মার্চ মাসের ১১ তারিখ বেলা সোয়া ৯টার সময়ে একটি পশ্চিমা দেশের একজন রাষ্ট্রদূত আবু জুনাইদের সঙ্গে তার অফিসে এসে দেখা করবেন, এরকম অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল। ভদ্রলোক এদেশে এসে নতুন এসেছেন, মাত্র ২ সপ্তাহ হলো রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেছেন। এ পর্যায়ে তিনি মহানগরীর সম্ভ্রান্ত ভদ্রলোকদের সঙ্গে সাক্ষাৎ করছেন। আবু জুনায়েদ খুশি হয়েছিলেন। বিদেশিদের সঙ্গে তিনি চমৎকার বাতচিত করতে পারেন, অথচ এখনকার নাক উঁচু কালো সাহেবরা রটিয়েছেন আবু জুনায়েদের ইংরেজি ভুল, বাংলা অশুদ্ধ। তার ব্যক্তিগত সহকারী ফোন করে জানালেন রাষ্ট্রদূত সাহেব এসে তার জন্য অপেক্ষা করছেন। আবু জুনায়েদকে দাড়িটা কাটতে হলো। গতকালের স্যুটটা পরতে গিয়ে দেখলেন গরুর গোবরের ছিটা লেগে আছে সর্বত্র। আলমারি খুলে তাই নতুন স্যুট বের করে পরতে হলো। অফিসে গিয়ে দেখেন রাষ্ট্রদূত ভদ্রলোক অফিসে বসে বসে অপেক্ষা করছেন। আবু জুনায়েদ হাত বাড়িয়ে দিতে দিতে বললেন, ইউর এক্সিলেন্সি, আই এম এক্সট্রিমলি সরি, দেয়ার ইজ অ্যান অ্যাক্সিডেন্ট ইন মাই হাউস। রাষ্ট্রদূত ভদ্রলোক উৎকণ্ঠা প্রকাশ করে বললেন, সো ইউর ওয়াইফ ইজ সিক, ইজ সি? Is she? Your Excellency, not exactly my wife, but my cow. What? Cow? So you are keeping a cow? Yes, Your Excellency, very good, very beautiful cow, and its mother is a Swedish cow, a cow of your beautiful country. That cow is sick. রাষ্ট্রদূত ভদ্রলোক একটু অবাক হয়ে গেলেন। কিছু জিনিস জানার জন্য রাষ্ট্রদূত ভদ্রলোকের কৌতুকের জন্ম নিল। তিনি বললেন, মিস্টার ভাইস চ্যান্সেলর, আই হ্যাভ টু কিউরিয়াস। দ্য ফার্স্ট ওয়ান ইজ, আই হ্যাড দ্য আইডিয়া দ্যাট হিন্স worship cows, but Muslims are beef eater nations like us. Is not that? আবু জুনায়েদ বললেন, Your Excellency is perfectly right. Hindus do worship cow and we people eat beef. But it is also true we love cow very much. রাষ্ট্রদূত ভদ্রলোক হাসি সম্বরণ করে বললেন, Now my second query would be, how do you relate cow keeping and university administration? Your Excellency, I have my own individually method to manage both. রাষ্ট্রদূত ভদ্রলোক বললেন, Thank you, Mr. Vice Chancellor. I am very happy and glad to meet you. তারপর একটা বিস্কুটের এক কোণা দাঁতে কেটে নিয়ে চায়ে মুখ দিলেন। চা শেষ করে সুইডেনের জাতীয় পতাকা উড়িয়ে ক্যাডিলাকে করে চলে গেলেন। সুইডিশ রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর আজকের দিনের দ্বিতীয় কর্মসূচি বোটানি ডিপার্টমেন্টের প্রফেসর নিয়োগের ইন্টারভিউ। প্রফেসর নিয়োগের বেলায় উপাচার্যকে প্রিসাইড করতে হয়, এটাই নিয়ম। সায়েন্স ফ্যাকাল্টির ডিন, বোটানি ডিপার্টমেন্টের চেয়ারম্যান এবং এক্সটার্নাল হিসেবে চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের বোটানির চেয়ারম্যান ৩ জনই উপস্থিত আছেন। ৩ জন মাত্র এক প্রার্থী। প্রতিটি প্রার্থীর ফাইল এবং আবেদনপত্র হাজির করা হয়েছে। আবু জুনায়েদের মুখে একটা থমথমে গাম্ভীর্য। তিনি বেল বাজিয়ে বেয়ারাকে বললেন, প্রথম ক্যান্ডিডেট ডক্টর আদনানকে আসতে বলো। তিনি চেম্বারে প্রবেশ করলে আবু জুনায়েদ চেয়ার দেখিয়ে বললেন, প্লিজ টেক ইউর সিট। ডক্টর আদনান বসলে কাগজপত্র দেখার পর জিজ্ঞেস করলেন, আপনি ইউএসএ থেকে ডক্টরেট করেছেন? ডক্টর আদনান জবাব দিলেন, আমি ইউএসএ এর মিশিগান ইউনিভার্সিটি থেকে ডক্টরেট এবং পোস্ট ডক্টরেট করেছি।
মিয়া মোহাম্মদ আবু জুনাইদ একটা অদ্ভুত প্রশ্ন করলেন। আচ্ছা ডক্টর আদনান, আপনি আমাকে বলুন তো, গাভীন গরু পাতলা পায়খানা করলে কি করতে হয়? উপাচার্য সাহেবের প্রশ্ন শুনে আদনানের হেসে উঠতে ইচ্ছে হলো, কিন্তু সংযম রক্ষা করলেন এবং বললেন, স্যার, কি করতে হবে আমার জানা নেই। আমার বিষয় অ্যানিম্যাল হাজবেন্ডই নয়, বোটানি। আবু জুনেদ হঠাৎ করে উঠে দাঁড়িয়ে বোর্ডের অন্যান্য সদস্যদের বললেন, আপনারা ইন্টারভিউটা চালিয়ে নিন, আমি থাকতে পারছি না, আমার গরুটার অসুখ। তারপর তিনি অফিস রুমের বাইরে চলে এলেন। আবু জুনেদের গাড়ি অফিস থেকে উপাচার্য ভবনের কম্পাউন্ডে ঢুকলেন। দেখেন অনেক মানুষের ভিড়, ছাত্রছাত্রী, পাড়ার মহিলা, তরুণ শিক্ষকদেরও অনেককে দেখতে পেলেন। আবু জুনেদ চিন্তা করলেন, এই অল্প সময়ের মধ্যে গোটা বিশ্ববিদ্যালয়ে তার গরুটি সকলের ভালোবাসার পাত্র হয়ে উঠেছিল। কি আবেগ নিয়েই না সকলে অসহায় পশুটিকে দেখতে আসছে। দলে দলে মানুষ গোয়ালঘরের দিকে যাচ্ছে এবং গোয়ালঘর থেকে আসছে। গরুটি বিশ্ববিদ্যালয়ের জীবন্ত সত্ত্বর অংশ হয়ে দাঁড়িয়েছিল। সে কথা আবু জুনেদ জানতেন না। তার চোখ ফেটে পানি বেরিয়ে আসছিল। তিনি গাড়ি থেকে নেমে ধীর মন্থর গতিতে গোয়ালঘরের দিকে গেলেন। সকলে তাকে পথ ছেড়ে দিল। তিনি নীরবে গোয়ালঘরের সামনে এসে দাঁড়ালেন। গরুটি কাত হয়ে শুয়ে পড়েছে, তার মুখটা মাটিতে ঠেকিয়ে রেখেছে। ফেনায় গোয়ালের সবটা মেঝে ভেসে যাচ্ছে। সুন্দর চোখ দুটো বোজা, মলদারের পাশে বিন্দু বিন্দু রক্ত লেগে রয়েছে। কাঞ্চন ছেলেটা গরুর গায়ে হাত দিয়ে বসে আছে চুপচাপ, তার চোখ পানিতে ভেসে যাচ্ছে। আবু জুনায়েদ কাউকে কিছু না বলে উপরে গিয়ে গায়ের কাপড় চুপড়, পায়ের জুতো কিছুই না খুলে বিছানায় নিজেকে ঢেলে দিলেন। গরুটার দিকে আঙুল দেখিয়ে বলছেন, কি জামাই মিয়া, আপনাকে কি আমি সঠিক পথ দেখাইনি? স্বপ্নটা দেখেই তিনি জেগে গিয়েছিলেন। এই রকম স্বপ্ন কেন দেখলেন? তার অর্থ কি হতে পারে? আরো কত বিপদ তার জন্য অপেক্ষা করে আছে কে জানে। এই সময়ে তার ব্যক্তিগত সহকারী হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে চাপা স্বরে বললেন, স্যার, স্যার, এডুকেশন মিনিস্টার অনেকক্ষণ পর্যন্ত লাইনে আপনার জন্য অপেক্ষা করছেন। আবু জুনায়েদকে তড়িতাহতের মতো উঠে টেলিফোনের কাছে যেতে হলো। রিসিভার কানে লাগিয়ে সালাম দিতে হলো। যত বিপদই থাকুক, উপর থেকে টেলিফোন এলে কণ্ঠস্বর বিনীত ভাব ফুটিয়ে তুলে কিভাবে জবাব দিতে হয় সেটা আবু জুনায়েদ ধাতস্থ হয়ে গেছে। রিসিভার উঠিয়ে বিনীত কণ্ঠে বললেন, স্যার, আসসালামু আলাইকুম, আমি জুনায়েদ। শিক্ষামন্ত্রী ওপ্রান্ত থেকে উৎসাহব্যঞ্জক কণ্ঠস্বরে ইংরেজিতে এবং তারপরে বাংলায় বললেন, মিস্টার জুনায়েদ, I congratulate you of behalf of Honorable Prime Minister and my own behalf. Prime Minister has asked me inform you are the most favored and lucky person to represent Bangladesh in 51 American universities. উত্তর থেকে দক্ষিণে মার্কিন যুক্তরাষ্ট্রের মোট 51টা বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষা সংস্কৃতির উপর পরিচয়মূলক বক্তৃতা দিতে হবে। প্রতি বক্তৃতার সময় প্রশ্ন উত্তর সহ 2.5 ঘন্টা। প্রতিটি বক্তৃতার জন্য আপনাকে $4,000 করে সম্মানী দিবে। এটা গুরু দায়িত্ব এবং সম্মানজনক দায়িত্ব। আপনার হাতে 25 দিন মাত্র সময় আছে। এরই মধ্যে যাবতীয় ফর্মালিটিস সারতে হবে। বক্তৃতাগুলো বিষয়বস্তু ছকিয়ে নিতে হবে এবং ফ্যাক্টস অ্যান্ড ফিগার ডোগার করতে হবে। সুতরাং বিশেষ সময় নেই, এই মুহূর্তে থেকে কাজে লেগে যান। প্রধানমন্ত্রী যাওয়ার আগের দিন আপনার অনারে একটা ডিনার দেবেন। সময়টা আমিই পরে জানাবো। এই বিরল সম্মান এবং প্রচুর অর্থ প্রাপ্তির সম্ভাবনার সংবাদটি শোনার পর প্রথমেই আবু জুনায়েদ টেবিলের সামনে একটি চেয়ার টেনে বসলেন। তারপর ড্রয়ার থেকে ক্যালকুলেটর বের করে হিসেব করতে লাগলেন।
তাকে 51টি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে হবে। প্রতি বক্তৃতার জন্য পেতে যাচ্ছেন $4000। 51কে 4 দিয়ে গুণ করলে কত দাঁড়ায়? $1 40 টাকা। $1,00,000 40 লক্ষ টাকা। $2,00,000 80 লক্ষ টাকা। তার উপর আরও 2 লক্ষ টাকার মতো, মোট 82 লক্ষ টাকার হাতছানি। সে কি সামান্য ব্যাপার? একটু আগে দেখা স্বপ্নটার কথা মনে এলো। স্বপ্নের তাৎপর্যটা তার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল। তিনি ইচ্ছে করলে 500 একর, 1000 একর মনের মতো জমি পছন্দ করে কিনতে পারবেন। তার হালাল রুজির টাকাই কেনা। তিনি কনসালটেন্সি করেননি, রাজনৈতিক ধান্দাবাজি করেননি। আল্লাহ সৎ পথেই তার আকাঙ্ক্ষা পূরণ করেছেন। আবু জুনায়েদ ভাবলেন, সংবাদটা প্রথমে নুরুন্নাহার বানুকে জানানো প্রয়োজন। আবু জুনায়েদের মনে হলো তিনি শূন্যের উপর ভেসে বেড়াচ্ছেন। শোয়ার ঘরে গিয়ে দেখেন নুরুন্নাহার বানু উত্তর দিকে মুখ করে ঘুমিয়ে আছেন। আবু জুনায়েদ তাকে আস্তে আস্তে দোলা দিয়ে ডাকতে থাকলেন, এই বানু, এই বানু। খুব আবেগ আপ্লুত নয়নে তিনি কখনো নুরুন্নাহার বানু বলে ডাকেন না। আবু জুনায়েদ ডাকাডাকি করছেন, অথচ নুরুন্নাহার বানু চোখ খুলছেন না। অবশেষে অনেক ডাকাডাকির পর নুরুন্নাহার বানু ঘুম থেকে জেগে খাটের উপর বসলেন। আবু জুনায়েদের দিকে ঘোলা ঘোলা চোখে তাকালেন। মনে হলো না তিনি আবু জুনায়েদকে চিনতে পেরেছেন। খুব ক্ষীণ স্বরে, মনে হয় স্বরটা তার নয়, অন্য কোথাও থেকে ভেসে আসছে, জিজ্ঞেস করলেন, কি চাও? আবু জুনায়েদ তার হাত দুটি ধরে বললেন, বানু শোনো, একটা অসম্ভব সুখের সংবাদ। জানো, আমেরিকার 51টি বিশ্ববিদ্যালয়ে আমাকে একটি করে বক্তৃতা দিতে হবে। প্রতি বক্তৃতায় $4000 সম্মানী পাব। সব মিলিয়ে হবে $2,04,000। আমাদের টাকায় তার পরিমাণ 82 লক্ষ। এত টাকা আমাদের হবে। নুরুন্নাহার বানু পূর্বের মতো ক্ষীণ স্বরে বললেন, খুবই উত্তম সংবাদ। তুমি 82 লক্ষ টাকা পাবে। এই টাকাটা তোমার দরকার হবে। গাভী প্রেমিকার কবরের উপর তুমি তো তাজমহল বানাবে। শুনে রাখো, তোমার প্রেমিকাটি আজ রাতে কিংবা কাল সকালে মারা যাবে এবং আমিই ওকে খুন করেছি। শুনছিলেন আহমদ ছফা রচিত ব্যঙ্গাত্মক উপন্যাস গাভী বৃত্তান্ত এর শেষ পর্ব। উপন্যাসটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেলুলয়েড সুধার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।